রেশন দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ইডি আধিকারিকদের কাছে দুটো জিনিস একবারে জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। এক, এই দুর্নীতির কিংপিং হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। বালু মল্লিক যতই বড় বড় কথা বলুক, যতই তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুক বালু চোর, তিনি বিশ্বাস করেন না, কিন্তু বাস্তব হচ্ছে এই দুর্নীতির কিংপিং হচ্ছে বালু মল্লিক। সমস্ত প্ল্যানিং প্রোগ্রামিং, কোথা থেকে কিভাবে লুট করা হবে, কিভাবে গরিবের পেটে লাথ মারা হবে, সমস্তটা তার মাস্টার মাইন্ড। এটা তো গেল 1 নম্বর পয়েন্ট। তবে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আরও মারাত্মক। 2 নম্বর যে জায়গাটা ক্লিয়ার হচ্ছে ইডির কাছে, সেটা হচ্ছে যে এই বালু মল্লিক কিংপিং হলেও তার এক প্রভু ছিল, যে প্রভু মোটামুটি সমস্ত দুর্নীতিতে আছে। এই বালু মল্লিকের মতো এজেন্ট এরা বেসিক্যালি 25-এর ভাগ রেখে 75 সেখানে পাঠাতো, এবং সেই জায়গাটায় সেই প্রভুর খোঁজটা করাটা অত্যন্ত জরুরি। বালু মল্লিকের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে, যেসব নথি পাওয়া গেছে, সেখান থেকে সেই প্রভুর ইঙ্গিত আসছে, কিন্তু সেই বিশ্ব ফেরেববাজটাকে এক্সপোজ করা, সে যে এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাতে ওই ডায়েরির কয়েকটা পাতা বা সেইখান থেকে যে তথ্য, সেটাতে কিন্তু এস্টাবলিশ হবে না। তার যে টাকাটা এখানে সরাসরি যুক্ত ছিল, ওই 25 থেকে 75-এর যে ভাগটা, সেই টাকাটার ভাগটা এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। তবেই সেই বিশ্ব ফেরেববাজটাকে তোলা যাবে। এবং এই তদন্ত করতে গিয়ে আপনারা দেখেছেন সন্দেশখালিতে কী কাণ্ড হয়েছে। সেই সন্দেশখালী শাহজাহান ছিল বেসিক্যালি এখানে এই বালু মল্লিকের হয়ে টাকা তোলার একটা বড় অস্ত্র। কিন্তু সেদিনকে আরেকটা গ্রেপ্তারি হয়, শঙ্কর আড্ডো। এই শঙ্কর আড্ডো থ্রু দিয়েই কিন্তু সেই বিশ্ব ফেরেববাজের টাকাটা কিভাবে সারা বিশ্বে ঘুরেছে, সেই জায়গাটা এস্টাবলিশ হতে চলেছে। ফলে ওই বিশ্ব ফেরেববাজের সঙ্গে এই রেশন দুর্নীতির যে সম্পর্ক রয়েছে, সেটা এস্টাবলিশ করতে আজকে কিন্তু ঝাঁপিয়ে পড়ল ইডি। শঙ্কর আড্ডো যথারীতি বালু মল্লিকের দেখানো পথেই বলেছে যে সে কোনো রকম অপরাধ করেনি, অথচ অপরাধটা যে কত বড় মাপের, কিভাবে নিজের ভাগটা রেখে দিয়ে ওই বিশ্ব ফেরেববাজের টাকা সারা বিশ্বে ঘুরিয়েছে শঙ্কর আড্ডো, তার প্রমাণটা খুঁজতেই আজকে কিন্তু সকাল থেকে ঝাঁপিয়ে পড়েছে ইডি। কলকাতা শহরে 6টা জায়গায় তল্লাশি চলছে, কিন্তু তল্লাশি শেষে মিলবেটা কি, পাওয়া যাবে কি সে বিশ্ব ফেরেববাজের যোগ? পুরোটা আপনাদের সামনে এক্সপ্লেন করব। দেখুন শেষ পর্যন্ত এই এপিসোড। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রেশন দুর্নীতিতে গরিবের পেটে লাথ মেরেছে এই তৃণমূল সরকারের অন্যতম মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকতো। সেই জ্যোতিপ্রিয় মল্লিককে সার্টিফিকেট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চোর বলে আমি বিশ্বাস করি না, অথচ সেই বালু মল্লিক যে চোর নয়, ডাকাত, এটা আদালতে কার্যত এস্টাবলিশ। ফলে দিনের পর দিন জামিন মিলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই কথা ঘোরানোর চেষ্টা করুন না কেন, তার দলের যে এই বিশ্ব ফেরেববাজটাকে বালু মল্লিকই টাকা সাপ্লাই করতো, এইটা কিন্তু কার্যত এস্টাবলিশ হতে চলেছে। ফলে আজকে সকাল থেকে 6টা জায়গায় ইডির হানা চলছে, এবং সেই হানার পিছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছিল যে এই শঙ্কর আড্ডো 4টে কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো বিদেশে টাকা বদলি করে, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন রকম টাকা হয়, সেই টাকাগুলোকে ভারতীয় টাকা দিলে সেই টাকায় বদলি করে দেওয়া হবে। কিন্তু যখন শঙ্কর আড্ডোকে তোলা হলো, যখন সেখানে তদন্ত করা হলো, তখন মারাত্মক সব তথ্য চলে এসছে। একটা দুটো নয়, 90খানা কোম্পানি রয়েছে শঙ্কর আড্ডো। যদিও সবগুলোই তার নামে নেই, তার নামে ওই 4-5টা রয়েছে, কিন্তু তার আত্মীয় স্বজন, বউ, ছেলে, যে যেখানে আছে তাদেরকে দিয়ে 90খানা কোম্পানি খোলা হয়েছে। এবং তার মধ্যে একটা যে মেন কোম্পানি রয়েছে, সেই মেন কোম্পানিতে 2700 কোটি টাকা ক্যাশে জমা পড়েছে, সেখানে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে 2700 কোটি টাকা। ভাবতে পারছেন? শুধু তাই নয়, এর মধ্যে আপনারা আরও দুটো তথ্য জেনে গেছেন। নাম্বার 1 তথ্য হচ্ছে যে বালু মল্লিকে 2000 কোটি টাকা সরাসরি ডলারে কনভার্ট হয়েছে, এবং সেই টাকাটা দুবাইয়ে চলে গেছে। যে দুবাইয়ে প্রায়ই পাখি উড়ে যায় চা খাওয়ার মতো করে, সেখানে যায়, গিয়ে সব খোঁজ খবর করে আসে, নাকি চোখের ভীষণ প্রবলেম। কিন্তু কি প্রবলেম? ওই অ্যাকাউন্টের টাকা ফাঁকা হচ্ছে, সেই অ্যাকাউন্টের টাকা ফ্রিজ হচ্ছে, সেই জন্য চোখে ঝাপসা দেখছে, সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এবং শুধুমাত্র 2000 কোটি টাকা নয়, এই রেশন দুর্নীতির 20,000 কোটি টাকা, মানে গাছের বীজ পুঁতেছে, টাকা গাছের বীজ পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস সততার দল, জিরো টলারেন্স উইথ করাপশন, 20,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা খোদ বালু মল্লিকের। তাহলে ওই বাকি 9 থেকে 10,000 কোটি টাকা কার? ওই 9 থেকে 10,000 কোটি টাকা যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে ওই বিশ্ব ফেরেববাজটার। এই টাকাটা
ক্যাশে শঙ্কর আড্ডার বিভিন্ন কোম্পানিতে পৌঁছে যেত এবং সেই টাকাটাকে প্রথমে ডলারে কনভার্ট করা হতো এবং দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেই টাকাটাকে ট্রান্সফার করা হতো। আজকে সেই লিঙ্কটাকে এস্টাবলিশ করতেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ইডি। এর মাঝখানে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শঙ্কর আড্ড বা তার পরিবার খুব বড় বড় কথা বলছিল তারা এই দুর্নীতির সঙ্গে যোগ নয়, বালু মল্লিকের সঙ্গে তার কোনো যোগ নেই এবং এইটা তাদের ব্যবসা, পারিবারিক ব্যবসা, এর সঙ্গে অন্য কোনো দুর্নীতির কোনো সম্পর্ক নেই, তিনি নিরপরাধ প্রমাণ হয়ে যাবে। 14 দিনের ইডি হেফাজত হয়েছে, তার মধ্যে 7-8টা দিন কেটেছে এবং সেইখানে শঙ্কর আড্ডর পেট থেকে অনেক কথাই কিন্তু বেরিয়ে এসছে এবং তারপরেই কিন্তু এই রেডগুলো হচ্ছে। 6টা জায়গার মধ্যে অন্যতম হচ্ছে শঙ্কর আড্ডর একটা অফিস রয়েছে সেক্টর 5-এ, সেইখানে গেছে এবং তার যে সিএ রয়েছে, সেই সিএ অরবিন্দ সিং খুব সম্ভবত সেই সিএর নাম, তার অফিস, সেইখানেও কিন্তু রেড হচ্ছে। প্রাথমিকভাবে সকালে 4টে জায়গায় ইডি প্রথমে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সেইখান থেকে আবার বেশ কিছু তথ্য নথি উঠে এসছে, যেটার জন্য অ্যাডিশনাল আরও 2টো জায়গায়, মোট 6টা জায়গায় এখন অবধি সার্চ অপারেশন হচ্ছে। এবার এইটা যে তদন্তটা এগোচ্ছে বা শঙ্কর আড্ডকে যে জেরা করা হচ্ছে, বালু মল্লিকের বিভিন্ন যে নথি পাওয়া গেছে সেইখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটা মারাত্মক। এই বালু মল্লিক নিজের 25% রেখে 75 প্রাথমিকভাবে সেই বিশ্ব ফেরেববাজের কাছে পাঠাতো, তার প্রভুর কাছে পাঠাতো এবং সেই টাকাটা যখন সেখানে জমা হচ্ছে, প্রথম দিকে 2014 সালের দিকে সেই টাকাটা কিন্তু সেখানে যাচ্ছে, সেই হিসেবটা নাকি পাওয়া গেছে, কিন্তু তার বছর দুয়েক বাদে মানে 2016-র পর থেকে সেই টাকা কিন্তু আর প্রভুর কাছে যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, এই টাকাটা কোথায় যাচ্ছে? বালু মালিককে একা সেই টাকাটা ভোগ করছিল না, ওই টাকাটা 2টো ভাগে ভাগ হচ্ছিল এবং 2টো ভাগে ভাগ হয়ে সেটা সরাসরি পৌঁছে যাচ্ছিল শঙ্কর আড্ডের কাছে। সেই শঙ্কর আড্ডের কাছে একটি ভাগের টাকা যাচ্ছিল বালু মল্লিকের নামে, যে টাকাটা দুবাই সহ বিদেশে হচ্ছিল, আর আরেকটা অংশের টাকা কিন্তু বালু মল্লিকের নামে নয়, বালু মল্লিকের সঙ্গে আর একটা প্রভাবশালীর নাম পাওয়া যাচ্ছে, সেই প্রভাবশালীর নামে জমা পড়ছিল। অর্থাৎ যে এত টাকা এসে জমা পড়ছে, প্রথমে যখন চুরিটা শুরু করেছিল, ডাকাতিটা শুরু করেছিল, ওই ফেরেববাজ বুঝতেও পারেনি যে এত টাকা এখানে আছে, এত মধু এখানে আছে। সেই মধুর ভাণ্ড যখন পূর্ণ হতে শুরু করেছে, যখন সেই টাকার পরিমাণ বাড়তে শুরু করেছে, তখন আর নিজের দিকে আনার কোনো রকম রিস্ক নেয়নি, পাঠিয়ে দিয়েছে সোজাসুজি শঙ্কর আড্ডের কাছে এবং শঙ্কর আড্ড সেই টাকাটাকে কনভার্ট করেছে ডলারে, পাঠিয়ে দিয়েছে বিদেশে। দ্বিতীয় ভাগ আরেকটা যেটা দেখা যাচ্ছে, সেটা 2019-এর পর থেকে, সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে যে এই যে টাকাটা হচ্ছে, এটা আর সরাসরি দুবাইয়ে পাঠানো হচ্ছে না, এরপর এখানে হাওয়ালা যোগ অ্যাড হচ্ছে। মানে দুর্নীতির স্টেপগুলো দেখুন, দুর্নীতির যে পরতগুলো দেখুন। প্রথমে টাকা বালু মল্লিক তুলছে, প্রভাবশালীকে পাঠিয়ে দিচ্ছে সেই হিসেব, তারপরে টাকাটা এটা 2014 থেকে 2016, 2 বছর, 2016-র পর থেকে সরাসরি সেটা আর সেই প্রভাবশালীর কাছে যাচ্ছে না, যাচ্ছে শঙ্কর আড্ডার কাছে 2টো ভাগ হয়ে, একটা বালু মল্লিকের জন্য যাচ্ছে, একটা সেই প্রভাবশালীর নামে যাচ্ছে, যেটা বিদেশে চলে যাচ্ছে। এবার 2019, মানে এই প্রক্রিয়াটা 3 বছর চললো, 2019 থেকে যে প্রক্রিয়াটা শুরু হলো সেটা আরও মারাত্মক। এই টাকাটাকে ডলারে কনভার্ট করা হচ্ছে, করে সেটাকে বাংলাদেশে পাচার করা হচ্ছে, হাওয়ালা যোগ করা হচ্ছে এবং হাওয়ালা যোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। অর্থাৎ এই যে আমরা 10 পয়সার দুর্নীতির প্রমাণও কেউ করতে পারবে না ডায়লগটা শুনি, তার পিছনে কিন্তু এই কনফিডেন্সটা কাজ করছে। টাকাটাকে এতভাবে এত দিক দিয়ে ঘোরানো হয়েছে যে এই খোঁজ, এই তত্ত্ব তাল্লাশ করা অতটাও সোজা হবে না এবং যারা এই দুর্নীতির তদন্ত নিয়ে অধৈর্য হয়ে যাচ্ছেন, তাদের কিন্তু এই জায়গাটাও বোঝার অত্যন্ত দরকার আছে যে এই দুর্নীতি তদন্তে এত সময় লাগছে কেন, এতগুলো লেয়ার রয়েছে, এতগুলো পরত রয়েছে, সেগুলোকে একটা একটা করে ফাঁস করা হচ্ছে। আমার আপনার মুখের কথায় কোনো কিছু প্রমাণ হয় না, কারোর ডায়েরিতে কিছু লেখা থাকলেই সেটা আদালতে যুক্তিগ্রাহ্য প্রমাণ হিসেবে হবে না। ইডিকে যখন প্রমাণ করতে হবে, ইডিকে কিন্তু মানি ট্রেলিংটা দেখাতে হবে এবং সেই মানি ট্রেলিংটাই খোঁজার কাজ শুরু হচ্ছে এবং এই যে এদেরকে একটার পর একটা হেফাজতে নেওয়া হচ্ছে, সেটা বালু মল্লিক হোক, সেটা শঙ্কর আড্ড হোক, সেইখান থেকে কিন্তু বড় যোগটা যেটা আসছে, সেটা এই মানি ট্রেলিংয়ের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সেই জন্যই বিভিন্ন জায়গায় খোঁজ হচ্ছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং সেইখান থেকে নথিগুলো উদ্ধার হচ্ছে। এবার আপনাদের মনে হবে যে এরা কি সেই নথি এতদিনও ঘরে সাজিয়ে রেখে দিয়েছে? এই নথি তো ডিস্ট্রয় করে দিয়েছে। দেখুন, নথি আপনি ডিস্ট্রয় করে দিতে পারেন, কিন্তু মানি ট্রেলিংয়ের যে জায়গাটা, সেটাকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন? ধরুন আজ থেকে 5 বছর আগে আমার অ্যাকাউন্টে আপনি 50 টাকা ট্রান্সফার করেছেন,
সেইটা যে যে কাগজটার মাধ্যমে আপনি ট্রান্সফার করেছিলেন, ব্যাংকে জমা দেওয়ার যে কাগজটা, সেটা আপনি ছিঁড়ে কুচি কুচি করে উড়িয়ে দিয়েছেন। কিন্তু 5 বছর আগে যদি সেই ব্যাংক স্টেটমেন্টটা ক্লিয়ার করা হয়, যদি সেটাকে চেক করা হয়, তখন দেখা যাবে যে হ্যাঁ, সেই 50 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নাম করে আমার অ্যাকাউন্টে জমা পড়েছে। মানি ট্রেলিংয়ের ব্যাপারটা খোঁজাটা কিন্তু এই জায়গাটাই হচ্ছে। এবং এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আছে, শঙ্করাঢ্যর অফিস আছে, এই বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু সেই লিঙ্কগুলোই তুলে নিয়ে আসছে, সেই বিভিন্ন অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলোই তুলে নিয়ে আসছে, যেগুলো আদালতে প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে। এবং তখন ওই বিশ্ব ফেরতবাজটা কিন্তু আর ওই কথাটা বলার জায়গায় থাকবে না যে 10 পয়সার দুর্নীতিও আমি করিনি, কিংবা হয়তো বলার জায়গায় থাকবে হ্যাঁ 10 পয়সার দুর্নীতি আমি করিনি, আমি রেশন কার্ডে অন্তত 10,000 কোটি টাকার দুর্নীতি করেছি। এবং এটা কিন্তু প্রাইমারি একটা লিঙ্কটা পাওয়া গেছে। এরকম একটা বাকিপুর পাওয়া গেছে, একটা শঙ্করাঢ্য পাওয়া গেছে, তাতে এই লিঙ্কগুলো বেরিয়ে আসছে। এবার জ্যোতিপ্রিয় সূত্র ধরে যদি শাহজাহানের মতো আরও যে বড় র্যাকেটটা রয়েছে সেইগুলোকে যদি তুলে আনা যায়, তাহলে বোঝা যাবে যে এই দুর্নীতির পরিমাণটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। কেননা যখন প্রাথমিকভাবে রেশন দুর্নীতি হলো, তখন বলা হলো যে এটা মোটামুটি 70-80 কোটি টাকার দুর্নীতি। তারপর বলা হলো এটা কয়েকশো কোটি টাকা, 200-300 কোটি টাকার দুর্নীতি। তারপর যে জানা গেল 1000 কোটি টাকার দুর্নীতি। তারপর এখন জানা যাচ্ছে 20,000 কোটি টাকার দুর্নীতি। এবং সেই যে দুর্নীতির পরিমাণটা 70-80 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার দুর্নীতিতে পৌঁছে গেল, সময় স্প্যানটা কিন্তু 1 মাসও নয়। ভাবতে পারছেন দুর্নীতির গভীরতাটা কতখানি, শিকড়টা কোথায় ঢুকে আছে। আর সেটাকেই কিন্তু মাটি খুঁড়ে, কবর খুঁড়ে বার করে নিয়ে আসছে ইডি। ফলে বিশ্ব ফেরতবাজটা বুঝতে পারছে যে আমার পালাবার দিন শেষ। এই যে বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে, সেইটাকে আটকাবার জন্যই শাহজাহান কাণ্ড করে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে লাভ বিশেষ হয়নি, তাতে হিতে বিপরীত হয়ে গেছে। এখন কিন্তু ইডি আরও বেশি সজাগ হয়ে সিআরপিএফকে আরও বেশি স্ট্রেংথেন করে তারা কিন্তু তদন্তে যাচ্ছে, তারা সেই সার্চ অপারেশনগুলো করছে। ফলে আজকে এই 6টা জায়গার যে সার্চ অপারেশন, সেটা কিন্তু ওই বিশ্ব ফেরতবাজটার এই রেশন দুর্নীতির সঙ্গে লিঙ্কটা কতখানি রয়েছে, কতখানি গভীরে রয়েছে, তার কতখানি টাকা রয়েছে, কতখানি টাকা বিদেশে গেছে, কতখানি টাকা হাওয়ালা যোগ দিয়ে বিদেশে গেছে, সেই সমস্তটা খুঁজে বার করে আনার। বালু মল্লিক আর জেল থেকে বেরোবে না। এসএসকেএম এর শখ মিটে গেছে, এবার তাকে জেলে পাঠাতে হয়েছে, কারণ আদালতের ধাঁতানিটা খাবে এবং সেইখানে এসএসকেএম এর ভূমিকা, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেটা যে এস্টাবলিশ হয়ে যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে গেছে। বালু মল্লিক যতই চোর নয় বলে বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যে একটা মার্কা মারা চোর ডাকাত, সেটা আদালতে এস্টাবলিশ, ইডির তদন্তে এস্টাবলিশ। কিন্তু এই তদন্ত বালু মল্লিকে থেমে গেলে তো হবে না। বালু মল্লিকের যে মাথা, বালু মল্লিকের যে বাপ, যে যার কাছে এই 75-এর ভাগটা গেছে, সেটাকে খুঁজে করতে হবে। এবং সেইটার জন্যই কিন্তু ইডি আজকে কোমর বেঁধে 6টা জায়গায় ঝাঁপালো। আজকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসছে এবং যত তদন্তটা এগোচ্ছে তত কিন্তু এই রেশন দুর্নীতির সঙ্গেও সেই বিশ্ব ফেরতবাজের যে সম্পর্ক, সেটা যেরকম এস্টাবলিশ হচ্ছে, তার সঙ্গে যেটা আরও আশ্চর্যজনকভাবে বাড়ছে, সেটা হচ্ছে মোট এই দুর্নীতির টাকার পরিমাণটা কত, শেষ পর্যন্ত কোথায় যাবে, কতটা যাবে, আজকে দিনের শেষে কি পাবে, সেটার দিকে কিন্তু সকলেই তাকিয়ে আছে। কিন্তু এই সার্চ অপারেশনে কিন্তু সেই বিশ্ব ফেরতবাজের কপালের ভাঁজটা আরও চওড়া হচ্ছে। এবং এখন অবধি যে 20,000 কোটি টাকাটা আছে, যেটুকুনি তদন্তের ইঙ্গিত উঠে আসছে, সেই টাকাটার হাওয়ালা যোগটা যেরকম প্রমাণ হচ্ছে, সেই টাকার পরিমাণটা আরেকটুও বাড়ার চান্স রয়েছে, আরেকটু, মানে সেটা প্রায় 40-50 হাজার কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। কি হবে শেষ পর্যন্ত আমাদের নজর থাকবে। কিন্তু ইডির এই স্টেপ নিয়ে, বিশ্ব ফেরতবাজের খোঁজে এই সার্চ অপারেশন নিয়ে কি বলবেন আপনারা? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।